সকলকে বরপড়া স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জালাল উদ্দিন, প্রভাষক, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি, বরপড়া স্কুল অ্যান্ড কলেজ, দাউদকান্দি, কুমিল্লা। শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রথম পত্র, অধ্যায় প্রথম, পাঠের শিরোনাম প্রাচীন গ্রিক সভ্যতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই অধ্যায়টি, বিশেষ করে এই পাঠটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে প্রাচীন গ্রিসের যে দর্শন, জ্ঞান বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা, আজকের বিশ্বেও এটার বড় প্রভাব রয়েছে। এই জন্য আজকের পাঠটি খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন সময় পরীক্ষায় থাকে। এবং আজকের পাঠের যে স্লাইডগুলো থাকবে, তোমরা যদি স্ক্রিনশট দিয়ে রেখে দাও, তাহলে এই ক্লাসগুলো তোমরা যদি মনোযোগ দিয়ে শুনো এবং বই দেখো, তাহলে আশা করি তোমরা উপকৃত হবে এবং ক্লাসগুলো করতে, ক্লাসের আলোকে তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পেতে কোনো সমস্যা হবে না। আমরা কিছু ছবি দেখিয়েছি এখানে, যে এই ছবিগুলো দেখতে পারি যে পূর্বজ্ঞান যাচাইয়ের জন্য যে দার্শনিক প্লেটো, দার্শনিক সক্রেটিস, রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল, সূর্যের দেবতা অ্যাপোলো, চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটস এবং ডলফিন মন্দির, এগুলো হচ্ছে গ্রিক সভ্যতার নিদর্শন এবং গ্রিক সভ্যতার বিখ্যাত ব্যক্তি এবং দার্শনিক। পূর্বে আলোচনা করা হয়েছে, আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রাচীন গ্রিক সভ্যতা, এনসিয়েন্ট গ্রিক সিভিলাইজেশন। শিখন ফল, এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীরা তোমরা গ্রিসের স্পার্টা ও অ্যাথেন্সের নগরাষ্ট্র সম্পর্কে বলতে পারবে, গ্রিসের সংস্কারকদের নাম ও অবদান সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, গ্রিসের শিক্ষা, বিজ্ঞান, সাহিত্য, ধর্ম ও দেবতাদের সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে। গ্রিক সভ্যতা। ক্রিট দ্বীপ গ্রিস উপদ্বীপের মূল ভূখণ্ড, এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে এবং ইজিয়ান সাগরের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গড়ে উঠেছিল গ্রিক সভ্যতা। এই সভ্যতা খ্রিস্টপূর্ব ত্রয়োদশ শতাব্দীর মধ্যভাগ থেকে খ্রিস্টপূর্ব 323 অব্দ পর্যন্ত স্থায়ী ছিল। প্রাচীন গ্রিক সভ্যতার পরিসমাপ্তি ধরা হয় 323 খ্রিস্টপূর্বাব্দে মহামতি আলেকজান্ডারের মৃত্যুর মধ্য দিয়ে। আধুনিক পৃথিবীর ভাষা, রাজনীতি, শিক্ষা ব্যবস্থা, দর্শন, শিল্পকলা এবং স্থাপত্যের উপর গ্রিক প্রাচীন যুগের প্রভাব অপরিসীম। গ্রিক সভ্যতার মানচিত্র তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো, এই গ্রিক সভ্যতার মানচিত্রটি, এবং এখান থেকে ভৌগোলিক অবস্থান নির্ণয় করতে তোমাদের সহজ হবে। ভৌগোলিক অবস্থান। প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল ভূমধ্যসাগরকে কেন্দ্র করে। গ্রিস বর্তমানে ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্ব অংশের একটি রাষ্ট্র, যা বলকান উপদ্বীপের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত। এর সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হচ্ছে উত্তরে বুলগেরিয়া, প্রাক্তন যুগোস্লাভিয়া, প্রজাতন্ত্রী মেসিডোনিয়া এবং আলবেনিয়া, পূর্বে তুরস্ক। গ্রিসের মূল ভূমির পূর্বে ও দক্ষিণে এজিয়ান সাগর অবস্থিত, আর পশ্চিমে রয়েছে আয়োনিয়ান সাগর। পূর্ব ভূমধ্যসাগরের উভয় অংশে গ্রিসের অনেকগুলো দ্বীপ রয়েছে। গ্রিস ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার মিলনস্থলে অবস্থিত, এজন্য এটার ভৌগোলিক গুরুত্ব অনেক বেশি। হেলেনিক এবং হেলেনিস্টিক সংস্কৃতি। ভৌগোলিক ও সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে দুইটি সংস্কৃতির নাম জড়িয়ে আছে। একটি হচ্ছে হেলেনিক সংস্কৃতি, অন্যটি হচ্ছে হেলেনিস্টিক সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্ন জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নে হেলেনিক এবং হেলেনিস্টিক সভ্যতার আলাদা আলাদা প্রশ্ন হতে পারে, আবার তুলনামূলক ভাবে ব্যাখ্যাও আসতে পারে। গ্রিসকে হেলেনীয় সভ্যতার দেশ বলা হয়। গ্রিসের প্রধান শহর অ্যাথেন্সের শুরু থেকেই যে সংস্কৃতি গড়ে উঠেছিল তাকে বলা হয় হেলেনিক সংস্কৃতি। অর্থাৎ মূল গ্রিসকে কেন্দ্র করে বা অ্যাথেন্সকে কেন্দ্র করে যেই সংস্কৃতি গড়ে উঠেছিল, এটার নাম হচ্ছে হেলেনিক সংস্কৃতি।
গ্রিক উপদ্বীপ ছিল এই সংস্কৃতির মূল কেন্দ্র। খ্রিস্টপূর্ব 336 অব্দ পর্যন্ত হেলেনিক সভ্যতা টিকেছিল। এ সময় মিশরের আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে গ্রিক সংস্কৃতি ও অগ্রিক সংস্কৃতির মিশ্রণে এক নতুন সংস্কৃতির জন্ম হয়। ইতিহাসে এ সংস্কৃতির পরিচয় হয় হেলেনিস্টিক সংস্কৃতি, অর্থাৎ গ্রিক সংস্কৃতি এবং গ্রিকের বাহিরের এই উভয় সংস্কৃতির সম্মিলিত মিশ্রণে, অর্থাৎ সম্মিলিতভাবে যে সংস্কৃতির জন্ম হয়েছিল সেটার নাম হচ্ছে হেলেনিস্টিক সংস্কৃতি। গ্রিকদের পরিচয় পূর্বে বলা হয়েছে হেলেনিক গ্রিক সভ্যতার আদিপূর্ব এর প্রধান কেন্দ্র ছিল অ্যাথেন্স। গ্রিক সংস্কৃতির মধ্যে অগ্রিক উপাদান মিশ্রিত হলে তখনই উদ্ভব হয় হেলেনিস্টিক যুগ। আদিপুরুষ ইন্দো ইউরোপীয় আর্য গোষ্ঠী ছিল। গ্রিকগণ দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে হেলেনিক আর একটা হচ্ছে হেলেনিস্টিক। তারা সে অঞ্চলে গড়ে তোলে এই গ্রিক সভ্যতা। এই হেলেনিক এবং হেলেনিস্টিক অর্থাৎ অ্যাথেন্স এবং অ্যাথেন্সের বাইরে। হেলেনিক সভ্যতার প্রধান কেন্দ্র ছিল অ্যাথেন্স। মূল গ্রিস দুর্গেদের অধিকারে 1150 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে পর্যন্ত শাসন করেছিল। আদি নিবাস দানিয়ব নদীর তীর ইজিয়ান পর্যন্ত। দেশ ও সমাজ প্রাচীন গ্রিসে কোনো একক রাষ্ট্র ছিল না। প্রতিরক্ষার প্রয়োজনে দুর্গ দ্বারা সুরক্ষিত ক্ষুদ্র ক্ষুদ্র নগরাষ্ট্রের সমন্বয় ছিল গ্রিক রাষ্ট্র। বস্তুত সুরক্ষিত অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠতে থাকে নগর, এবং নগরকে কেন্দ্র করে গড়ে উঠতে থাকে সরকার ব্যবস্থা। নগরাষ্ট্র সমূহের মধ্যে বিখ্যাত ছিল অ্যাথেন্স ও স্পার্টা। খ্রিস্টপূর্ব 800 অব্দ থেকে হোমারিক যুগে গুত্রীয় লোকেরা ঐক্যবদ্ধ হয়ে বিধিবদ্ধ সমাজ গড়ে তোলে। তারা অভিজাত, মধ্যবিত্ত, কৃষক এবং কারিগর ও বণিক শ্রেণীতে বিভক্ত ছিল তাদের সমাজ ব্যবস্থা। শাসন ব্যবস্থা প্রাচীন মিশরীয় পদ্ধতির অনুকরণে নগর রাষ্ট্রসমূহের সরকার ব্যবস্থা গড়ে উঠেছিল। একটি বিধিবদ্ধ কাউন্সিলের মাধ্যমে দুজন রাজা রাষ্ট্র পরিচালনা করতেন। রাজারা সামরিক, ধর্মীয় ও আইনগত বিষয়ের নেতৃত্ব দিতেন। অর্থনৈতিক জীবন খ্রিস্টপূর্ব 594 অব্দে সুলন নামে জৈন সংস্কারক অর্থনৈতিক ব্যবস্থার ব্যাপক পরিবর্তন সাধন করেন। তিনি সব কৃষকের ঋণ মওকুফ এবং ভূমি রাজস্ব সংস্কার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সীমিত পরিসরে অর্থ কাঠামোর সহায়ক শক্তি ছিল বাণিজ্য ও শিল্প। .75 কেজি। সামরিক নগরাষ্ট্র স্পার্টা পূর্বে উল্লেখ করা হচ্ছে দুইটা নগরাষ্ট্রের কথা, একটা হচ্ছে স্পার্টা আর একটা হচ্ছে অ্যাথেন্স। এখানে আলোচনা করছি সামরিক নগরাষ্ট্র স্পার্টা সম্পর্কে। স্পার্টা একটি নগরাষ্ট্র। এখানে মানুষের মানবিক উন্নতির দিকে নজর না দিয়ে সামরিক শক্তি সঞ্চয়ের দিকে তাদের দৃষ্টি ছিল বেশি। 800 খ্রিস্টপূর্বাব্দে দীর্ঘ যুদ্ধের পর জুলীয় যোদ্ধারা স্পার্টা দখল করতে সক্ষম হয়েছে। এই পরাজিত স্থানীয় অধিবাসীদের ভূমিদাস বা হ্যালট বলা হতো। পরীক্ষা থাকে হ্যালট কারা বা হ্যালট কি, এ বিষয়ে জ্ঞানমূলক প্রশ্ন। পরাজিত অধিবাসীরা সংখ্যায় বেশি হওয়ায় ক্ষমতা টিকিয়ে রাখা আর বিদ্রোহ দমন ছাড়া স্পার্টা রাজাদের মাথায় আর কোনো চিন্তা ছিল না। সরকারের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত করা ও যুদ্ধ পরিচালনা করা। সামরিক দিকে অত্যধিক মনোযোগ দেওয়ার কারণে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তারা ছিল অনগ্রসর। গণতান্ত্রিক নগরাষ্ট্র অ্যাথেন্স প্রাচীন গ্রিসে প্রথম গণতন্ত্রের সূচনা হয়, তবে প্রথম দিকে অ্যাথেন্স ছিল রাজতন্ত্র। আগে অভিজাত পরিবারের সন্তান অভিজাত বলে গণ্য হতো, কিন্তু সপ্তম খ্রিস্টপূর্বাব্দের মাঝামাঝি সময়ে রাষ্ট্র ব্যবস্থায় এক পরিবর্তন আসে। অর্থের মানদণ্ডে অভিজাত হিসেবে স্বীকৃতি দেওয়া হলো।
অ্যাথেন্সে চূড়ান্তভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন পেরিক্লিস। সামরিক নগরাষ্ট্র স্পার্টার কাছে নগরাষ্ট্র অ্যাথেন্সের পতন। আরেকটা বিষয় এখানে বলে রাখি, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে স্পার্টা এবং সামরিক নগরাষ্ট্র স্পার্টা এবং গণতান্ত্রিক নগরাষ্ট্র অ্যাথেন্সের মধ্যে তুলনামূলক যদি আলোচনা আসে, এই বিষয়গুলো লিখে দিলেই তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পাবে। গ্রিসের ভৌগোলিক পরিবেশ ছিল একটু ভিন্ন ধরনের। এ অঞ্চলে অনেকগুলো পাহাড় দাঁড়িয়েছিল দেয়ালের মতো, ফলে ক্ষুদ্র ক্ষুদ্র বেশ কয়েকটি অঞ্চলে ভাগ হয়ে যায় দেশটি। এই ছোট দেশগুলোর নাম হয় নগরাষ্ট্র। এদের মধ্যে নেতৃস্থানীয় ছিল স্পার্টা ও অ্যাথেন্স। স্পার্টা ছিল একটি সামরিক নগরাষ্ট্র। রাষ্ট্র নেতারা ছিল স্বৈরাচারী। পক্ষান্তরে প্রতিবেশী অ্যাথেন্স ছিল গণতান্ত্রিক রাষ্ট্র। অ্যাথেন্সে রাষ্ট্র পরিচালনায় তখন দুইটি সংসদ ছিল। গোত্র প্রধানদের নিয়ে গড়া সংসদকে বলা হতো এরুপেগাস এবং সাধারণ নাগরিকদের সমিতিকে বলা হতো এক্লেসিয়া। পরীক্ষায় এগুলা জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরুপেগাস এবং এক্লেসিয়া। পেরিক্লিস অ্যাথেন্সের ক্ষমতায় আসেন 460 খ্রিস্টপূর্বাব্দে। স্পার্টা ও অ্যাথেন্স উভয় দেশ একে অন্যের শত্রু ছিল। অ্যাথেন্স অ্যাথেন্স তার বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে একটি জোট গঠন করেন। এর নাম দেওয়া হয়েছিল জেলিয়ান লীগ। পরীক্ষা থাকতে পারে জেলিয়ান লীগ কি। অন্যদিকে স্পার্টা তার বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে গঠন করে আরেকটি জোট। এই জোটের নাম দেওয়া হয়েছিল পেলোপনেসীয় লীগ। ডেলিয়ান লীগ, পেলোপনেসীয় লীগ, দুইটা লীগ। একসময় এই দুই জোটের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। ইতিহাসে এই যুদ্ধ পেলোপনেসীয় যুদ্ধ নামে পরিচিত। পরীক্ষায় পেলোপনেসীয় যুদ্ধ সম্পর্কে বর্ণনা আসতে পারে। 460 থেকে 404 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মোট 3 বার যুদ্ধ হয়। এই যুদ্ধে চূড়ান্ত পতন ঘটে অ্যাথেন্সের। 369 খ্রিস্টপূর্বাব্দে অ্যাথেন্স চলে আসে স্পার্টার অধীনে। এরপর নগরাষ্ট্র থিবস দখল করে নেয় অ্যাথেন্স। 338 খ্রিস্টপূর্বাব্দে মেসিডনের রাজা ফিলিপস থিবস অধিকার করে নেয়। খ্রিস্টপূর্ব 335 অব্দে দ্বিতীয় ফিলিপসের মৃত্যু হলে আলেকজান্ডার মেসিডনের সিংহাসনে আরোহণ করেন। খ্রিস্টপূর্ব 323 অব্দে বেবিলনে তার মৃত্যু হয়। এভাবে সামরিক নগরাষ্ট্র স্পার্টা এবং এথেন্সের চূড়ান্ত পতন হয় আলেকজান্ডারের মৃত্যুর মধ্য দিয়ে। 16 দেশে মারাত্মক সংকটের সময় কয়েকজন সংস্কারকের মধ্যে সবচেয়ে খ্যাতিমান ছিলেন অভিজাত বংশে জন্ম নেয়া সোলন। তিনি নতুন আইন প্রণয়ন করেন এবং গ্রিক আইনের কঠোরতা হ্রাস করেন। তিনি ঋণ থেকে কৃষকদের মুক্ত করার আইন পাশ করেন। তার সময় অনেক অর্থনৈতিক সংস্কারও করা হয়েছে। আর দুইজন শাসক যারা সংস্কারক হিসেবে ভূমিকা পালন করেছিলেন, একজন হচ্ছে পিসিস্ট্রেটাস এবং ক্লিসথেনেস। সুলনের পর জনগণের কল্যাণে তাদের অধিকার দেওয়ার জন্য এগিয়ে আসেন পিসিস্ট্রেটাস ও ক্লিসথেনেস। তারা জনগণের কল্যাণের জন্য অনেক আইন পাশ করেন। পেরিক্লিস আরেকজন সংস্কারক। তিনি চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। তার সময়ই চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তার সময় তার সময়কালকে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয়ে থাকে। 460 খ্রিস্টপূর্বাব্দে ক্ষমতায় এসে তিনি 30 বছর রাজত্ব করেছিলেন। তিনি নাগরিকদের সব রাজনৈতিক অধিকারের দাবি মেনে নেন। তিনি প্রশাসন, আইন ও বিচার বিভাগে নাগরিকদের অবাধ অংশগ্রহণের অধিকার প্রতিষ্ঠা করেন। নাগরিকদের মধ্যে থেকে নিযুক্ত জুরি বিচারের দায়িত্ব পালন করত। 430 খ্রিস্টপূর্বাব্দে অ্যাথেন্সের ভয়াবহ মহামারীতে 1/4 লোক মৃত্যুবরণ করেছিল। এই মহামারীতে পেরিক্লিসেরও মৃত্যু ঘটে। অ্যাথেন্সের পতন হয় সামরিক নগরাষ্ট্র স্পার্টার কাছে। সভ্যতায় গ্রিকদের অবদান। বিশ্ব সভ্যতার উন্মেষ ও বিকাশ সাধনে গ্রিকদের অবদান ছিল অসামান্য।
জ্ঞান বিজ্ঞান, শিল্প সাহিত্য, দর্শন, গণিত প্রভৃতি বিদ্যার আলোকোজ্জ্বল লীলাভূমি ছিল প্রাচীন গ্রিস। ইতিহাসের জনক হেরোডোটাস, জগৎ বিখ্যাত দার্শনিক সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, নন্দিত বিজ্ঞানী পিথাগোরাস, আর্কিমিডিস, ইউক্লিড, হিপোক্রেটস গ্রিসে জন্মগ্রহণ করে ধন্য করেছেন। জ্ঞান বিজ্ঞান, শিক্ষা সংস্কৃতির ব্যাপক অনুধাবন ও চর্চা করে নতুন সভ্যতার উদ্ঘাটন করেছেন। বিশ্বব্যাপী এর অসামান্য প্রভাবের ফলে জ্ঞানের সকল শাখা পরিপুষ্ট লাভ করেছে। বিখ্যাত কবি শেলি বলেন, আমরা সবাই গ্রিক, আমাদের আইন, আমাদের সাহিত্য, আমাদের কলা এসবের মূলে রয়েছে গ্রিস। বিশ্ব সভ্যতায় আলোকোজ্জ্বল কিংবদন্তি হিসেবে যারা রয়েছেন তারা গ্রিক সভ্যতারই উজ্জ্বল নক্ষত্র। হেরোডোটাস, সক্রেটিস, পিথাগোরাস, প্লেটো, এরিস্টটল, হোমার, হিপোক্রেটস এবং আর্কিমিডিস। তাদের সব মানে একটা অবদান রয়েছে, যে অবদানটা হচ্ছে অন্যতম একটি অবদান নগর রাষ্ট্র এবং গণতন্ত্রের ধারণা এই গ্রিস থেকে, বিশেষ করে এথেন্স থেকেই সূচনা হয়েছিল। গণতন্ত্রের সূচনা হয়েছিল এথেন্সে, আর নগরাষ্ট্রের সূচনা হয়েছিল এই গ্রিসে। গ্রিকদের গুরুত্বপূর্ণ রাজনৈতিক অবদান হচ্ছে নগর সম্পর্কে তাদের ধ্যান ধারণা। তখন বিখ্যাত দুইটি নগরাষ্ট্র গড়ে উঠেছিল, একটা ছিল স্পার্টা আর একটা ছিল অ্যাথেন্স। আর আমরা যে ভোট প্রদান করি, এই গণতন্ত্রের কথা বলি, এই গণতন্ত্রের ধারণা সর্বপ্রথম দিয়েছিল অ্যাথেন্সে। ধর্ম, গ্রিকদের 12টি দেবদেবী ছিল। তারা বীর যোদ্ধাদের পূজা করত। 12টি দেবদেবী হচ্ছে জিউস, হেরা, পোসাইডন বা পুসিডন, এরিস, হার্মিস, হেফেস্টাস, আফ্রোদিতি, অ্যাথেনা, অ্যাপোলো, আর্টেমিস, ডেমেটের এবং হেরস। 12 জনের মধ্যে 4 জন ছিল শ্রেষ্ঠ। জিউস দেবতা জিউস ছিল দেবতাদের রাজা, অ্যাপোলো ছিল সূর্য দেবতা, পসিডন ছিল সাগরের দেবতা, অ্যাথেনা ছিল জ্ঞানের দেবী। অন্যান্য গুরুত্বপূর্ণ দেবদেবী হল হ্যাব, হিলিউস, ডিওনিসাস, পারসেফোন এবং হারকিউলিস। একজন ডেমিগড যিনি একই সঙ্গে মানুষ এবং দেবতা ছিলেন, এই হারকিউলিস। জিউসের পিতা ছিল ক্রোনস এবং মাতা ছিলেন রেয়া। এটা ছিল পৌরাণিক চরিত্র। যারা হেডস, পোসাইডন, হেরা, জিমিটার এবং হিস্টিয়ারেরও পিতামাতা ছিলেন এই ক্রোনস এবং রেয়া। রাষ্ট্রের নির্দেশে পুরোহিতরা ধর্মীয় দায়িত্ব পালন করতেন। ডেলাস দ্বীপে অবস্থিত ডেলফির মন্দিরে অ্যাপোলো দেবতার পূজা করত। আমরা শুরুতে ছবিটা দিয়েছিলাম যে ডেলফির মন্দির, এখানে বিভিন্ন দেবতাদের ছবি দেওয়া হলো। গিলগামেশ, গ্রিসের প্রধান দেবতা জিউস, দেবতা প্রজাপতি এবং অ্যাথেনা দেবী। শিক্ষা, শিক্ষার মূল উদ্দেশ্য ছিল গ্রিসে আনুগত্য এবং শৃঙ্খলা শিক্ষা দেওয়া। স্বাধীন গ্রিকবাসীর ছেলেরা 7 বছর বয়স থেকে পাঠশালা যাওয়া আসা করত। ভরকেন্দ্র, লম্বকেন্দ্র সমুদয় এগুলো তারা আবিষ্কার করেছে। জ্যামিতির সূত্র, গণিতবিদ পিথাগোরাস তখনকার সময় বিখ্যাত ছিলেন এবং জ্যামিতি এবং উপপাদ্যের ধারণা এই গ্রিক সভ্যতায় দিয়েছিলেন। দর্শনে তাদের অবদান, দর্শনের ক্ষেত্রে গ্রিকদের অবদান ছিল অসামান্য। পৃথিবীর সবচেয়ে বেশি ফিলোসফির ক্ষেত্রে অবদান হচ্ছে এই গ্রিক সভ্যতা। বিখ্যাত দার্শনিক এরিস্টটল, প্লেটো, সক্রেটিস প্রাচীন গ্রিসে জন্মগ্রহণ করেন। এরা বিশ্ব মানব, মানবতা, দেবতাদের একাত্মতা, মানুষের অতীত ও বর্তমান, ভবিষ্যৎ
জীবন সম্পর্কে অতীব তথ্য ও তত্ত্ব প্রদান করে গেছেন। ছবিতে দেখছি আমরা প্লেটো, এরিস্টটল এবং সক্রেটিস। গ্রিকদের সবচেয়ে বড় অবদান ছিল দর্শন চর্চায়। প্রথম দিকের বিখ্যাত দার্শনিক ছিলেন থেলেস। থেলেস কল্পকাহিনীর বদলে প্রথম সূর্যগ্রহণের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করেন। ধীরে ধীরে গ্রিসে এক ধরনের যুক্তিবাদী দার্শনিকের আবির্ভাব ঘটে। এদের বলা হতো সোফিস্ট। পরীক্ষা থাকে সোফিস্ট কি বা সোফিস্ট বলতে কি বুঝো, ব্যাখ্যা দাও। প্রোতাগোরাস ছিলেন সোফিস্ট সম্প্রদায়ের সবচেয়ে প্রাচীন বিখ্যাত গ্রিক দার্শনিক। সৃষ্টির অজানা রহস্য নয়, বরং মানুষকে মানদণ্ড বিবেচনা করে সে আলোকে দর্শনের আলোচনা ও ভাষা বিজ্ঞানে অবদানের জন্য সুবিখ্যাত হয়ে আছেন। তিনি বিশ্বাস করতেন ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস। সক্রেটিস সক্রেটিস ছিলেন গ্রিসের দার্শনিকদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান। অন্যায় শাসনের প্রতিবাদ করায় গ্রিসের শাসক গোষ্ঠী ৩৯৯ খ্রিস্টপূর্বাব্দে এই মহান দার্শনিককে হেমলক লতার বই তৈরি বিষ খাইয়ে হত্যা করে। মৃত্যুর পূর্বে তার শেষ বাক্য ছিল প্লিটু, আই ও এ কক টু অ্যাসক্লেপিয়াস, উইল ইউ রিমেম্বার টু পে দ্য ডেপ্ট। প্লিটু, অ্যাসক্লেপিয়াস আমাদের কাছে একটি মোড়ক পায়, তার ঋণ পরিশোধ করতে ভুলো না যেন। অ্যাসক্লেপিয়াস হচ্ছে গ্রিকদের আরোগ্য লাভের দেবতা। সক্রেটিসের শেষ কথা থেকে বোঝা যায় তিনি বোঝাতে চেয়েছিলেন মৃত্যু হলো আরোগ্য এবং দেহ থেকে আত্মার মুক্তি। সক্রেটিসকে সব জ্ঞানীদের গুরু বলা হয়ে থাকে। পরীক্ষা থাকতে পারে সক্রেটিসকে সব জ্ঞানীদের গুরু বলা হয় কেন, অথবা সব জ্ঞানীদের গুরু বলতে কাকে বোঝায়, বুঝিয়ে লিখো বা ব্যাখ্যা লিখো। এটা অনুধাবনমূলক পরীক্ষায় আসতে পারে। সক্রেটিস বিখ্যাত উক্তিগুলো পড়ছি। তার বিখ্যাত উক্তিগুলো ছিল, একটা ছিল নো দাইসেলফ, নিজেকে চিনুন। Strangers do not hurt me because they do not hit me. Education is the kindling of a flame, not the filling of a vessel. I die, you to love, which is better only God knows. An unexamined life is not worth living. Knowledge is virtue বা জ্ঞানী গুণ। এই সক্রেটিসের শিক্ষার মূল দিক ছিল আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা। অন্যায় শাসনের প্রতিবাদ করার শিক্ষাও তিনি দেন। সক্রেটিসের ছাত্র ছিল দার্শনিক প্লেটো। তিনি গ্রিক দর্শনকে চরম উন্নতির দিকে নিয়ে যান। তিনি তার চিন্তাগুলো ধরে রাখেন দি রিপাবলিক নামক গ্রন্থ রচনা করেন। প্লেটো ৩৮৫ খ্রিস্টপূর্বাব্দে দর্শনের স্কুল একাডেমিয়া প্রতিষ্ঠা করেন। প্লেটোর বিখ্যাত উক্তি ছিল, ভার্চু ইজ নলেজ এন্ড এডুকেশন ইজ দ্য মেইন থিং টু অ্যাকোয়ার ভার্চু। প্লেটোর ছাত্র ছিল এরিস্টটল। তিনিও একজন বড় দার্শনিক ছিলেন। তার একটি বিখ্যাত গ্রন্থের নাম দ্য পলিটিক্স। তিনি লাইসিয়ামের প্রতিষ্ঠাতা ছিলেন। এরিস্টটল আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিলেন। এরিস্টটলের বিখ্যাত উক্তিগুলো হচ্ছে, এক, মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব। দুই, তিনি বলেন যে ব্যক্তি সমাজে বাস করে না সে হয় দেবতা না হয় পশু। আইন হলো পক্ষপাতহীন যুক্তি। সংবিধান হচ্ছে রাষ্ট্র কর্তৃক মনোনীত পূর্ণাঙ্গ জীবন বিধান। বল, শক্তি এবং লোভ লালসা মানুষের মধ্যে জন্মগতভাবে অসমভাবে বণ্টিত। মানুষ প্রকৃতিগতভাবেই রাজনীতির কবি। বিজ্ঞান ৬০০ খ্রিস্টপূর্বাব্দে পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন গ্রিক বিজ্ঞানীরা। তারাই প্রথম প্রমাণ করেন যে পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়। গ্রিক জ্যোতির্বিদরা সূর্য চন্দ্র গ্রহণের কারণ খেলার মতো, কিন্তু গ্রিক বিজ্ঞানীরা ধারণা দেন পৃথিবী সম্পূর্ণই গোলাকার। মৃৎপাত্র তখনকার সময় বিখ্যাত ছিল। মৃৎপাত্রের ব্যবহার তাদের
দৈনন্দিন জীবনে খাওয়া দাওয়া থেকে শুরু করে ব্যবহার্য জিনিসপত্রের মধ্যে মৃৎপাত্র ছিল উল্লেখযোগ্য। স্থাপত্য মন্দির ও বাসগৃহকে উপজীব্য করে নগর রাষ্ট্রগুলো সুশোভিত হয়ে উঠেছে। কাঠ ও রোদে পোড়ানো ইট দ্বারা জমকালো মন্দির, প্রাসাদ নির্মাণ করত। মন্দির ও প্রাসাদ ছাড়া লাইব্রেরি, জাদুঘর, আলোকগৃহ ও থিয়েটার গৃহ নির্মাণ করেছিল তারা। মেঝেতে মোজাইক ও দেয়াল চিত্র অঙ্কনের মাধ্যমে স্থাপত্য কর্মকে সুষমমণ্ডিত করে তুলত তারা। বড় বড় স্তম্ভের উপর প্রাসাদ তৈরি করত। প্রাসাদের স্তম্ভগুলো থাকতো অপূর্ব কারুকার্য খচিত। অ্যাথেন্সের অ্যাক্রোপলিসের স্থাপত্যের সুন্দর নিদর্শনের ভগ্নাবশেষ এখনো চোখে পড়ে। এখানে ছবিগুলো দেওয়া আছে, মন্দির, লাইব্রেরি, জাদুঘর, প্রাসাদের ছবি। গ্রিক স্থাপত্য নিদর্শন সমূহ এখানে নিচে একটা একটা করে দেওয়া আছে। চিত্রকলা ও ভাস্কর্য শিল্পকলা, ভাস্কর্য ও কারুকর্মে গ্রিকগণ অপূর্ব শিল্প নৈপুণ্য ও দক্ষতার স্বাক্ষর রেখে গেছেন। প্রাচীন গ্রিকগণ বাঁশি বাজাতে জানতেন এবং বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের প্রচলন ছিল। চিত্রকলা ও ভাস্কর্য শিল্প প্রাচীন গ্রিক সভ্যতার অমূল্য অবদান রেখেছিল। চিত্রশিল্পীরা কলসে বিভিন্ন জীবজন্তু ও চিত্তাকর্ষক ছবি, এই যে ছবি এখানে দেওয়া আছে, ছবি অঙ্কন করত। তারা পাথর খোদাই করে মানুষ, ঘোড়ার অবিকল প্রতিকৃতি তৈরিতে সিদ্ধহস্ত ছিল। সে যুগের বিখ্যাত ভাস্কর্য শিল্পী ছিলেন মাইরন, ফিদিয়াস এবং প্রাক্সিটেলেস। গ্রিক চিত্রকলা ও ভাস্কর্যের চিত্র এখানে একটা দেওয়া হয়েছে, তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। সাহিত্যে গ্রিকদের অবদান বিখ্যাত সাহিত্যিক হোমার সে যুগে ইলিয়ট এবং ওডিসি নামক মহাকাব্য রচনা করে অমরত্ব লাভ করেন। আজকের পৃথিবীতেও এই দুইটা মহাকাব্যের কথা প্রচলিত এবং তার প্রভাব এখনো রয়েছে। বিয়োগান্ত নাটক রচনায় গ্রিকরা বিশেষ পারদর্শী ছিল। অ্যাস্কালাইসকে এ ধরনের নাটকের জনক বলা হয়। তার রচিত নাটকের নাম প্রমিথিউস বাউন্ড। গীতিকাব্য ও নাটক রচনার ক্ষেত্রে গ্রিক সাহিত্যিকদের জুরি মেলা ভার ছিল। গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন সোফোক্লিস। তিনি ১০০-টিরও বেশি নাটক রচনা করেন। তার বিখ্যাত নাটকের মধ্যে রাজা ইডিপাস, আন্তিগুনে এবং ইলেকট্রা অন্যতম। ভূগোলে অবদান পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেছিল গ্রিকরা। যে পৃথিবীর মানচিত্র এখানে দেওয়া আছে। ইতিহাসে অবদান ইতিহাসের জগৎকে পরিপুষ্টি সাধনে গ্রিকদের অবদান বিস্ময়কর। ইতিহাস রচনার ক্ষেত্রে গ্রিকগণ খ্যাতি অর্জন করেন। ইতিহাসের জনক হেরোডোটাস ও ইতিহাসবেত্তা থুকিডিডাস ইতিহাস রচনায় নতুন মাত্রা সংযোজন করেন। হেরোডোটাস রচনা করেন ইতিহাস সংক্রান্ত বই। বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক থুকিডিডাস লিখেছেন দ্য পেলোপনেসিয়ান ওয়ার। হেরোডোটাসের ছবি। খেলাধুলা ও অলিম্পিক প্রতিযোগিতা বিদ্যালয়ে তাদের খেলার হাতেখড়ি হতো। শরীরচর্চা, খেলাধুলার প্রতি গ্রিকদের যথেষ্ট আগ্রহ ছিল। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল দেবতা জিউসের সম্মানে অনুষ্ঠিত প্রতিযোগিতা। খ্রিস্টপূর্ব ৭৭৬ অব্দে গ্রিসে অলিম্পিক প্রতিযোগিতার জন্ম হয়। আজকের পৃথিবীতে অলিম্পিক খেলা হচ্ছে এবং সেই অলিম্পিক খেলার জন্য তখনকার সময় থেকে ৭৭৬ খ্রিস্টপূর্ব। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় গ্রিসের শ্রেষ্ঠ ক্রীড়াবিদরা অংশ নিত। এতে দৌড়ঝাঁপ, মল্লযুদ্ধ, চাকতি নিক্ষেপ, বর্শা ছোড়া, মুষ্টিযুদ্ধ ইত্যাদি বিষয় প্রতিযোগিতার ব্যবস্থা থাকত। বিজয়ীদের জলপাই গাছের ডালপালার পাতায় তৈরি মালা দিয়ে পুরস্কৃত করা হতো। প্রতি ৪ বছর পর পর এই খেলা অনুষ্ঠিত হতো। এই খেলায় বিভিন্ন নগর রাষ্ট্রের খেলোয়াড়রা অংশ নিত। যেসব খেলাধুলা গ্রিসে অনুষ্ঠিত হতো: কুস্তি খেলা, তারপর হচ্ছে চাকতি নিক্ষেপ, হ্যামার,
তারপর হচ্ছে হ্যামার থ্রো, এই বিষয়গুলো ছিল। অলিম্পিক গেমসের বিভিন্ন প্রকার খেলাধুলা এখানে আইটেমগুলো, যে সাঁতার কাটা থেকে শুরু করে দৌড় প্রতিযোগিতা, তারপরে বিভিন্ন ধরনের ইভেন্টে অংশগ্রহণ, চাকরি নিক্ষেপ, এই বিষয়গুলো এখানে দেওয়া হলো, যে অলিম্পিক গেমসের বিভিন্ন প্রকার খেলাধুলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কিছু মূল্যায়নমূলক প্রশ্ন আমি রেখেছি, সাথে সাথে উত্তরও দিয়েছি। গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার কে ছিল? সোফোক্লিস। বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক কে? থুকিডিডাস। গ্রিকদের কতগুলো দেবদেবী ছিল? 12টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং সেই ক্লাসটির আলোকে তোমরা বাড়িতে বই দেখে আমি 4টি কাজ দেব, সেই কাজগুলো পরিপূর্ণভাবে পড়বে এবং পাশাপাশি জ্ঞান অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার যে গ্রিক সভ্যতা থেকে প্রশ্নগুলো আসতে পারে, সেই প্রশ্নগুলো তোমরা সুন্দর করে পড়ে নিবে এবং পরীক্ষার হলে যেন লিখতে পারো, যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটি পাঠ, সেজন্য তোমরা লিখতে পারো, সেভাবে পড়াশোনা করবে। আর আমার কাজটি তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিলে তোমাদের গ্রিক সভ্যতা সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য বাড়ির কাজগুলো হচ্ছে: 1, স্পার্টাকে সামরিক নগরাষ্ট্র বলা হয়েছে কেন? দ্বিতীয় বাড়ির কাজটা হচ্ছে গ্রিক সভ্যতার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 3, শিক্ষা ও বিজ্ঞানে গ্রিকদের অবদান বর্ণনা করো। সর্বশেষ প্রশ্ন, এটা বিভিন্ন সময় চলে আসে: সভ্যতায় গ্রিকদের অবদান মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি করোনাকালীন সময়ে সকলে বাড়িতে সুস্থ আছো এবং ভালো আছো। সকলে সুস্থতাই কামনা করছি। তবে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাড়ির বাহির হলে আমাদের পরিবারের সদস্যরা সহ সকলেই মাস্ক পরে বাড়ি থেকে বের হবে এবং সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই ক্লাসটি সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ।